সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির বিশেষ আলোচনা দুর্নীতিকে না অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মানসুরুল হক। দর্শক, দুর্নীতির লাগাম টানতে 2004 সালে দেশে গঠন করা হয়েছিল দুর্নীতি দমন কমিশন। আইনগতভাবে এই প্রতিষ্ঠানটিকে ব্যাপক ক্ষমতা দেওয়া হলেও চর্চার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি বরাবরই নখদন্তহীন বাঘের মতো আচরণ করেছে। সম্প্রতি টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক এবং আমলাতান্ত্রিকতার প্রভাব বলয়ে আটকে পড়ার কারণে দুদক তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না কিংবা করছে না। অভিযোগ রয়েছে, রাজনৈতিক এবং আমলাতন্ত্রের প্রতি দুদকের আনুগত্যের কারণে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে দুর্নীতি। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে দলীয় দৃষ্টিভঙ্গিতে জনবল নিয়োগ দেওয়া হয়েছিল এই প্রতিষ্ঠানে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুদককে অকার্যকর করে মৃতপ্রায় প্রতিষ্ঠানে পরিণত করেছিল গণ অভ্যুত্থানে বিদায়ী কর্তৃত্ববাদী সরকার। এমন বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় দুর্নীতি, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতি। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। যাচ্ছি মূল আলোচনায়। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলার চেষ্টা করেছেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হলে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতি নির্মূল করতে হবে। এই ব্যাপারে আপনার মতামত কি? রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সংস্কৃতি একেবারে নির্মূল করতে হবে বিষয়টা এমন না। মানে দুর্নীতির ব্যাপারে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক যে জটিলতা সৃষ্টি হয়েছে বা রাজনৈতিক যে প্রভাব দুর্নীতি দমন কমিশনের উপরে, এবং সেখানে যাদেরকে নিয়োগ করা হয়, যাদেরকে চেয়ারম্যান করা হয়, যাদেরকে কমিশনার করা হয় এবং যারা ওখানে কাজ করেন, তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে তাদের মধ্যে তাদের যে কাজটা করা উচিত, যে দায়িত্ব নিয়ে তারা কাজটা করছিলেন, সেই দায়িত্বের প্রতি যতটা মনোযোগী হয়ে তাদের দায়িত্ব পালন করার কথা, সেটা হয়তো আমরা দেখিনি বা জনগণ দেখেনি। এবং টিআইবি তো বলেই দিয়েছে যে সেখানে আমলাতান্ত্রিক জটিলতা আছে এবং রাজনৈতিক প্রভাব আছে। তো টিআইবির বক্তব্য অনেকাংশে ঠিক। আপনি যেটা বলেছেন, দুর্নীতি দমন কমিশন গঠিত হয়েছিল 2004 সালে এবং তখন একটা প্রেসক্রিপশনের কারণে গঠিত হয়েছিল, সেটা আমাদের অসুবিধা। আমরা এর আগে দুর্নীতি দমন ব্যুরো ছিল, যেটা একেবারে প্রধানমন্ত্রীর অফিসের অধীন ছিল। তখন অনেকে ভাবলেন যে এটাকে ব্যুরো থেকে কমিশন বানিয়ে দিয়ে একটা যদি আইন টাইন করা হয়, তখন এটা আর কারো অধীনে থাকবে না এবং তারা ঠিকমতো কাজ করতে পারবে। এটা 24 বছর, মানে 20 বছর হয়ে গেছে। এবং যখন 111-এর সরকার এসেছিল, তারাও কিন্তু একজন লেফটেন্যান্ট জেনারেল ওখানে দায়িত্ব নিয়েছিলেন এবং কেউ কেউ ওখানে কাজ করছেন। তারা নিজেরাই বলেন যে আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা দাঁত নাও আমাদের নাই, আমরা ঠিকভাবে কাজ করতে পারিনি, এটা তারা বলেন। কিন্তু তারা তাদের যে দায়িত্ব ছিল সেটা পালন করার ব্যাপারে কতটা আন্তরিক ছিলেন এবং কতটা প্রভাবমুক্ত হয়ে কাজ করার চেষ্টা করেছেন, সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। কারণ আপনি কমিশন, আপনার একটা আইন আছে, আপনার কাছে ক্ষমতায়ন আছে, এবং তারপরে আপনি বলবেন যে আমি এই জন্য কাজ করতে পারিনি, সেটা হবে না। বললেন আপনি যে 2004 সালে দুর্নীতি দমন ব্যুরো থেকে দুর্নীতি দমন কমিশনে রূপান্তর হয়েছে। তো এই দৃশ্যত ব্যুরো থেকে কমিশনে রূপান্তর হওয়ার পরবর্তী মানে চেঞ্জগুলো কি ছিল? মানে এটাতে কি দৃশ্যত কোনো চেঞ্জ ছিল নাকি ব্যুরোর মতোই কার্যক্রম? দুর্নীতি দমন ব্যুরো যখন ছিল, সেটা একটা প্রধানমন্ত্রীর অধীনস্থ দপ্তর ছিল। জি। সুতরাং দুর্নীতি দমন ব্যুরো যাই কাজ করতেছে, তার যদি কোনো মামলা মকদ্দমা যাই কিছু করতে হবে, প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হতো। তো এটা প্রধানমন্ত্রীর অফিসের আওতায় ছিল। তো তারপরে যখন কমিশন হলো, কমিশনের আলাদা আইন আছে এবং কমিশন অনেকটা স্বাধীন সত্তা হিসেবে কাজ করে। সব কমিশন তাই করার কথা। ওখানে আরেকটা বড় জিনিস ঘটেছে যে কমিশন হওয়ার পরেও দুর্নীতি দমন ব্যুরোর যারা পুরানো কর্মচারী ছিলেন, তাদেরকেই ওখানে রেখে দেওয়া হয়েছে। তো কমিশন হওয়ার পরে কমিশনের গঠন এবং কমিশনের পরে যে নতুন লোকবল নিয়ে এটা চালু করা, সেটা আমরা করতে পারিনি। এবং সেটার জন্য অনেকে মনে করেন যে যারা ছিলেন তারা থাকার কারণে ব্যুরো যেভাবে কাজ করেছে, কমিশনও সেভাবে কাজ করেছে। ধন্যবাদ আবু আলম শহীদ খান। জনাব আসাদুজ্জামান রিপন, গত 15 বছরে রাজনীতি এবং আমলাতন্ত্র মিলে দুর্নীতির যে চক্র গড়ে উঠেছে, তো এই চক্রটার গভীরতা কতখানি এবং এ থেকে কি আদৌ আমরা বের হয়ে আসতে পারবো? চক্রটার গভীরতা নিঃসন্দেহে অনেক অনেক গভীর। মানে এটা মাপঝোঁক নাই, এত গভীর। এটা কোনো সরকারি কর্মকর্তা যদি দুর্নীতি করেন, আপনি যখন বেসরকারি আমি দুর্নীতির কোনো অভিযোগ পেলে আমাকে কিন্তু দুর্নীতি দমন কমিশন, আপনাকে দুর্নীতি দমন কমিশন, কোনো ব্যবসায়ীকে দুর্নীতি দমন কমিশন,
গ্রেফতার করতে পারবে, কিন্তু সরকারি কর্মকর্তাদের এদেরকে কিন্তু গ্রেফতার করার যে বিধান, যেটা সরকার আইন করে, এই যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার আইন করে বন্ধ করে দিল যে ওদেরকে গ্রেপ্তার করতে, সরকারি কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করতে হলে সরকারের অনুমতি প্রয়োজন। দিলেন তো 12টা বাজে। তো কি করলেন? দুর্নীতি নামে তো দুর্নীতি দমন কমিশন আছে, দমনও আছে, কমিশনও আছে, কমিশনের চেয়ারম্যান আছে, মেম্বার আছে। লাভটা কি হলো? আপনি তো ওই কমিশন তো কোনো পাওয়ারই থাকলো না। এখন আপনি যতক্ষণ আনলেস অ্যান্ড আনটিল আপনি সিস্টেমটাকে যতক্ষণ পর্যন্ত ভাঙতে না পারবেন, তো ততদিনে তো অনেকেই আপনার পুলিশকে এভাবে ব্যবহার করার চেষ্টা করবে, প্রশাসন কীভাবে ব্যবহার করার চেষ্টা করবে। প্রশাসনের যে মানে আপনার আগের যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর মোমেনের একটা স্টেটমেন্ট যদি আমি আপনাকে বলি, মানে স্টেটমেন্ট বলতে ওনার কথা, তো বলছেন যে অধিকাংশ বেগমপাড়ার অধিকাংশ যারা রেসিডেন্ট, মোস্ট অফ দ্য অধিকাংশ হচ্ছে আপনার মানে সরকারি আমলা। আচ্ছা, এখন আপনি আসেন, আমরা যে টিআইবি, বাংলাদেশ ব্যাংকের যে মানে স্ট্যাটিস্টিক্সগুলো আমরা যেটা শুনি, দেখি, যেটা শুনছি, বললেন যে গত 15 বছর ধরে প্রতি বছর একটা স্টেটমেন্টে দেখলাম 12 বিলিয়ন ডলার, আরেকটা টিআইবি বলেছে মানে 12 থেকে 14 বিলিয়ন ডলার কথা বলেছে। পরে আপনার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে একটা আপনার কমিশন হয়েছে, তারা যেটা ফাইন্ড আউট করলো, তারা বলেছেন যে অন অ্যান্ড অ্যাভারেজ আপনার মানে 16 বিলিয়ন ডলারের মতো পাচার হয়েছে। আমি যদি এটা একেবারে মাঝামাঝি জায়গায় লোয়েস্টটাও যদি ধরি, 12 বিলিয়ন ডলার যদি পাচার হয়ে থাকে প্রতি বছর, আমি নিচেরটা ধরলাম, বড়টা ধরি নাই, তাহলে গত 15 বছরে 180 বিলিয়ন ডলার পাচার হয়েছে। তারপরে আপনার প্রধানমন্ত্রী এবং তার ঘনিষ্ঠজনরা পাচার করেছেন আপনার প্রায় 17 বিলিয়ন ডলার, তাহলে কত হচ্ছে 197 বিলিয়ন ডলার, তাই না? জি। তাহলে আর 17 বিলিয়ন ডলার এখন আছে। যদি এই 17 বিলিয়ন ডলার সহ যদি 197 বিলিয়ন ডলার যদি ধরি, তাহলে প্রায় 215-20 বিলিয়ন ডলার থাকার কথা আমাদের দেশে, রিজার্ভ থাকার কথা। একটা দেশের যদি 215-20 বিলিয়ন ডলার যদি রিজার্ভ থাকে, সেই দেশটা কোথায় চলে যাওয়ার কথা আপনি কেন ইমাজিন? আপনি কোনো পিউনিটিভ মেজার নেবেন না, কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবেন না, তো দুর্নীতি বাড়বে নাকি কমবে নাকি? জি, ধন্যবাদ জনাব রিপন। আমি আসছি আবার আপনার কাছে। জনাব আবু আলম শহীদ খান, প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখতে শুদ্ধাচারের মতো বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, এটা আমরা দেখছি, তো কতখানি কাজ হচ্ছে? তো মাথায় যখন পচন ধরে তখন তো আমার গোটা শরীর পচে যাবে। আমাদের তো সেই অবস্থায় আমরা উপনীত হয়েছিলাম নানান পদ্ধতিতে। তো সেখানে আপনি এই শুদ্ধাচার কৌশল অমুক টমুক এগুলো শুনতে ভালো লাগে, বাট প্র্যাকটিক্যালি আমাদের রেজাল্ট জিরো, তাই না? আমরা জিরো টলারেন্স দুর্নীতিতে, সেটাও শুনেছি, বাট প্র্যাকটিক্যালি জিরো টলারেন্স বলে কিছু নাই, সারা পৃথিবীতে নাই, থাকার কথা না। এগুলো একটা রিটোরিক। কারণ আপনি 90% একটা থ্রেশহোল্ড করতে পারেন, যে আপনি 90% ক্ষেত্রে আপনি এমন উন্নয়ন করতে চান যেখানে মানুষ সেবা পাবে, সেবার জন্য তাকে কিছু পে করতে হবে না। তারপরে আপনি আরও 2%, 1% বাড়াতে সময় নিতে পারেন, এবং এটা টাইম লাগবে। ফাইনালি হয়তো আপনি 95-96% করতে পারবেন, তাহলে কিন্তু মানুষ খুশি। তার মানে দুর্নীতিতে নিমগ্ন একটা প্রশাসন এবং একটা জাতি হিসেবে আমরা গড়ে উঠছি, এবং সেই জাতিকে যে দিশা দেবে, সেই দিশা দেওয়ার দায়িত্ব কিন্তু রাজনৈতিক নেতাদের। আপনাদের আরও আলোচনা শুনবো, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, বিশেষ আলোচনা দুর্নীতিকে না অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন দুর্নীতিকে না অনুষ্ঠান, সঙ্গে আছি আমি মানসুরুল হক। আলোচনা করছি দুর্নীতির রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতি নিয়ে। ফিরছি আলোচনায়। জনাব রিপন, অতীতে আমরা দেখেছি রাজনৈতিক প্রতিপক্ষকে দমানোর জন্য দুদককে ব্যবহার করা হয়েছে। তো এই যে একটা খারাপ একটা প্র্যাকটিস, এটা থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো? বিকজ দুদক আসলে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারতো না। যেটা বললাম যে সমস্ত প্রশাসন, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করতে, সেটা রাজনৈতিক স্বার্থ বলেন, আর্থিক স্বার্থ বলেন, করা হতো। তো সেটার কারণেই মানে আপনার ওটা সম্ভব ছিল। আর যারা ওখানে দায়িত্বপ্রাপ্ত হয়ে যেতেন, ওগুলো হচ্ছে মেরুদণ্ডহীন মানুষ। নিজেরা, আমি বলতে চাই না যে তারা দুর্নীতিগ্রস্ত ছিলেন, সেটা হয়তো আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমি এটা তো বলি যে এটা তো এক ধরনের দুর্নীতি। আপনি যখন ওই যে আপনি এখানে ব্যানার লিখেছেন দুর্নীতিকে না করুন, আপনি যখন ওখানে কাজ করতে পারছেন না, আপনাকে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে কাউকে দমন করতে হবে অথবা কাউকে বাঁচাতে হবে। আপনি কি খেয়াল করেছেন 15 বছরে অ্যাটলিস্ট আপনার একজন মন্ত্রীকে দুর্নীতি দমন কমিশন কিছু ব্যাপারে জিজ্ঞেস করতে পেরেছে, একটা চিঠি পাঠাতে পেরেছে? পারেনি। অথচ এখন কত দুর্নীতির ফিরিস্তি এখন পাওয়া যাচ্ছে।
আমি একটা কথা বলতে চাই, আপনি খেয়াল করবেন, আপনার নিশ্চয়ই মনে আছে ওবায়দুল কাদের বলে এক ভদ্রলোক, যদি আজকে মাস্টারি যাবত তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এই ওবায়দুল কাদের বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী ছিল, তিনি রোলেক্স ঘড়ি পড়তেন, দামি দামি ঘড়ি পড়তেন, নেত্র নিউজে তার ব্যাপারে নিউজ হলো। বাংলাদেশের তোষাখানা আইনে আছে ৬,০০০ টাকার উপরে যদি কোনো মন্ত্রী গিফট পায় সেটা রাষ্ট্রীয় তোষাখানায় চলে যাবে। ওরা সংবিধানও জানে না, আইনও জানে না, কিছুই জানতো না। তিনি ৮৫ লক্ষ টাকা দামের ঘড়ি হাতে পড়তো। যখন নেত্র নিউজটা করলো, ঢাকার সাংবাদিকরা জিজ্ঞেস করলো, উনি বললেন যে এটা আমার গিফট করছে। গিফট কয় টাকার গিফট তুমি রাখতে পারো, কত টাকার? ৬,০০০ টাকা বলতো তোমাকে তোষাখানা জমা দেওয়ার কথা। যে তোষাখানা আইনের মামলায় ইমরান খান এখনো জেলে আছে। তো ওবায়দুল কাদেরের তো আর বাদ বাকি সব বাদ দেন, ও তো তোষাখানার মামলার মধ্যে আগে পড়ার কথা। সরকার এখনো তোষাখানার মামলাটা দেয় নাই। এই ওবায়দুল কাদের আপনার খেয়াল আছে, বিআরটিএতে একবার তিনি ভিজিটে গেলেন, তো ওখানে এক কর্মকর্তা পেলেন, তাকে বলেন মাসুদ তুমি এখনো ভালো হলে না, একটা ডায়লগে ভালো হয়ে যাও, ইউটিউবে ভাইরাল হয়ে গেছে, মাসুদ তুমি ভালো, এখন তুমি ভালো না, ভালো হয়ে যাও। তো মন্ত্রী যদি নিজে ভালো না হয় তো মাসুদ ভালো হবে কেমনে? অফকোর্স রাজনীতিকদেরকে ভেরি মাচ আগে নিজের কাছে নিজেকে অ্যাকাউন্টেবল করতে হবে। উই নিড এ চেঞ্জ, আমাদের একটা মানুষটা একটা চেঞ্জ দেখতে চায়, পরিবর্তন দেখতে চায়। তো দুর্নীতিকে না বলুন বলেছেন, এটা কোনো এটার জন্য ব্যানারে লেখা না থাকে। এটা এখন যেভাবে আমাদের মানে অ্যান্টি কারাপশন কমিশন যেভাবে চলছে, সেভাবে অ্যান্টি কারাপশন কমিশন গঠন হওয়া উচিত না। এর কতগুলো মানে নিয়ম থাকা উচিত। যেমন এখন আমি এক্সপেক্ট করব যে ইতিমধ্যে দুটো জায়গায় সরকার ভুল করেছে ইতিমধ্যে। একটা হচ্ছে আপনার মানে সংস্কার না করে বিচারক নিয়োগ করেছে। আমি ধরে নিচ্ছি তারা অনেক প্রাজ্ঞ বিজ্ঞ, কিন্তু তারা আপনার অ্যাকাউন্টেবল করার জন্য সব জায়গাতে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে তো ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত ছিল। সেটা এই সংস্কার একটা সুযোগ মানে বা তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকারের ছিল, দে মিস দ্য বোট, তারা এই সুযোগটা হারিয়েছেন। দ্বিতীয়ত তারা একটা নির্বাচন কমিশন গঠন করেছেন, নির্বাচনের কোনো আওয়াজ নাই, রোড ম্যাপ নাই, কিচ্ছু নাই, অযথা বসে বসে বেতন দেওয়া কোনো দরকার নেই। আমি খুবই দুঃখিত হব আবার যদি দেখি সরকার একটা দুর্নীতি দমন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট যদি দিয়ে ফেলে। স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হোক, পলিটিশিয়ানদের সাথে আলোচনা হোক, তারপরে এই দুর্নীতি দমন কমিশন যাতে সরকার গঠনের দিকে আছে সেটা আমরা সাজেস্ট করব। আর মানুষজনকে আসলে একটা মেসেজ দিতে হবে, আশ্বস্ত করতে হবে যে ৫ই অগাস্টের পরে যে পরিবর্তনের কথা মানুষজন বলে, যেটার জন্য মানুষ বুক চিতিয়ে দিয়েছে, মানুষজন প্রাণ দিতে কুণ্ঠিত হয়নি, এই মানুষ যেন প্রতারিত বোধ না করেন। জি, ধন্যবাদ জনাব রিপন। আমি আবার আসছি আপনার কাছে। জনাব আবু আলম শহীদ খান, দুর্নীতি দমনে দুদককে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আপনার স্পেসিফিক কি কোনো মন্তব্য রয়েছে? আপনি কোনো প্রতিষ্ঠানই কার্যকর হবে না যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে। সুতরাং প্রতিষ্ঠানকে কার্যকর করার জন্য আপনি যাই করেন না কেন সেটা কোনো কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত আপনার রাজনৈতিক সদিচ্ছা থাকবে না। দেখেন আমাদের দেশে পুলিশ, প্রশাসন, দুদক, এনবিআর, বিচার বিভাগ এবং আরও অন্যান্য যা আছে সবগুলোতে তো ব্যবহার করা হয় অন্য দলকে বা অন্য রাজনৈতিক যারা করেন তাদেরকে নির্যাতিত করা হয়, নিপীড়িত করা হয়। আপনার এইটা তো নতুন না। আপনি 1/11-এর পরে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে কিন্তু একটা লেফটেন্যান্ট জেনারেল সেনাবাহিনী প্রধানকে বসানো হয়েছিল, হাসান মাসুদ চৌধুরী। অনেক সুনাম ছিল এবং উনি অনেক কিছু বলেছিলেন। তো 1/11-এর পরে অধিকাংশ মামলা কাদের নামে হয়েছে? রাজনীতিবিদদের নামে। রাজনীতিবিদরাই সবচেয়ে বেশি সাফার করেছেন। তো এইরকমভাবে আপনি যদি এই প্রচেষ্টাগুলো করেন তখন আপনার এই প্রচেষ্টার উপসঙ্গ হিসাবে যারা গণকর্মচারী এইসব জায়গায় কাজ করবে তারা কিন্তু আপনাকে ব্যবহার করে তাদের আখের গোছাবে এবং তারা রিজোর্ট করবে, তাদের বাচ্চা কাচ্চারা বিদেশে পড়বে অথবা বিদেশে বাড়ি করে থাকবে। জি, ধন্যবাদ জনাব রিপন। প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখার উপায় কি বলে আপনি মনে করেন? আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আপনার বাংলাদেশে যখন পদ্মা সেতু নিয়ে যখন একটা দুর্নীতির অভিযোগ উঠল শুরুতে, যার জন্য ওয়ার্ল্ড ব্যাংক ফিনান্স করা বন্ধ করে দিল, ওদের একটা ডিপার্টমেন্ট আছে, নামটা হলো ডিপার্টমেন্ট অফ ইন্টিগ্রিটি। এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন, ডিপার্টমেন্ট অফ ইন্টিগ্রিটি। এই ডিপার্টমেন্ট অফ ইন্টিগ্রিটি যে কোনো কাজের বেলায় স্বচ্ছতা জবাবদিহিতার জন্য তারা এই সেকশনটা করে। আমার একটা প্রস্তাব, আমি আগেও বলেছি, ইটস নট দ্যাট যে আমি গত 3-4 মাস ধরে বলছি তা না, যে আমার একটা প্রস্তাব এখনও আছে, যদি ভবিষ্যতে আমার দল যদি আল্লাহর হুকুমে যদি দায়িত্ব প্রাপ্ত হয় দেশ পরিচালনা করার জন্য, আমি ক্ষমতা শব্দটা ভীষণ অপছন্দ করি, ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। তো সুতরাং যদি এই দেশের মানুষ এবং দেশটাকে পরিচালনার দায়িত্ব যদি বিএনপি কখনো পায়, আমি আমার নিজের সরকারকেও প্রস্তাব করব যে প্রতিটি মন্ত্রণালয়ে
উই শুড হ্যাভ এ ডিপার্টমেন্ট অফ ইন্টিগ্রিটি। তো এটা প্রত্যেকটা মিনিস্ট্রিতে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা ডিপার্টমেন্ট অফ ইন্টিগ্রিটি করা যেতে পারে। এটার জন্য অধিক লোকবলের প্রয়োজন পড়ে না। আর একটা আপনি করতে পারেন এডিশন, যেমন আপনি বিভিন্ন পাবলিক লিমিটেড কোম্পানি, যেমন আপনার ওই যে কী বলে, মানে আপনার কী বলে, বাইরে থেকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়ে আসে, প্রয়োজন বোধে আপনি বাইরে থেকেও আসতে পারে, বাইরে থেকে 1-2 জনকে আপনি ওই কমিটিতে রাখতে পারেন। এটা গেল এক। আরেকটা কথা আমি যেটা বলতে চাই, আমার ধারণা, উই হ্যাভ স্পেশাল ব্রাঞ্চ, উই হ্যাভ ডিটেকটিভ ব্রাঞ্চ, আমাদের সিআইডি টিআইডি আছে, আর্মিতে ডিজিএফআই আছে, আরও কি যেন আছে বোধহয় না, এমআই টেমআই কি যেন আছে, মানে অনেক ধরনের এজেন্সি আছে। আমাদের এই যে মানে পুলিশ বা এই সমস্ত কাজে আমাদের রীতিমতো অনেক কিছু সক্ষমতা হারিয়েছে। এরা চুরি চামারি দুর্নীতি করার কারণে এদের মোরালও ভেঙে গেছে। বাস্তবে এটাকে ডেভেলপ করতে হবে, মানে পুলিশকে ডেভেলপ করতে হবে, অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপ, কারণ অনেকেরই মোরাল ভেঙে গেছে, ওই জায়গাটাকে ডেভেলপ করে নিয়ে আসতে হবে। অ্যাট দ্য সেম টাইম একটা কম্বাইন্ড আর্মি থেকে, পুলিশ থেকে, সব ডিপার্টমেন্ট ইন্টেলিজেন্সের মধ্যে আমার কাছে যে মনে হয়, যেমন যৌথ বাহিনী যেমন বলে, আমার কাছে মনে হয় যৌথ বাহিনীর ধারণা থেকে একটা জয়েন্ট ইন্টেলিজেন্স, ইন এ পজিটিভ টার্ম বলি, নট জয়েন্ট ইন্টারোগেশন না, জয়েন্ট ইন্টেলিজেন্স সেল, জয়েন্ট ইন্টেলিজেন্স সেল যদি করা হয়, ওখানে আপনার পুলিশের লোক থাকবে, আর্মির লোক থাকবে, সবাইকে সংস্থার লোক থাকতে পারে, অনেক কিছু করা যেতে পারে। এটা এখনই পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আমার মনে হয়, আগে যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একটা কথা বলেন, প্রায় বলছেন, সেটা বলছেন যে 5ই আগস্টের আগের রাজনীতি আর 5ই আগস্টের পরের রাজনীতি এক জায়গায় থাকবে না। মানুষের ভাবনার পরিবর্তন হয়েছে, জন আস্থা অর্জন করে উনি নেতা কর্মী আমাদের উনি বলছেন জন আস্থা অর্জন করতে হবে, জনগণের কাছে যেতে হবে। তো জন আস্থা, জনগণের সমর্থন বা আমার প্রতি মানুষের যে বিশ্বাস, এটা আমি তখনই সৃষ্টি করতে পারবো যখন আমি জনগণকে বলতে পারবো যে আমি আপনাদেরই লোক এবং আমি আপনার কাছে জবাবদিহি থাকবো। পলিটিশিয়ানস তখন জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি ব্যবস্থাটি থাকবে, তাহলে আপনার হবে। যেমন আপনাকে ছোট্ট আরেকটা উদাহরণ দিই, আমেরিকায় একজন বিচারক নিয়োগের ক্ষেত্রেও তো তাকে একটা হিয়ারিংয়ে যেতে হয়, হিয়ারিং হয়, পাবলিক হিয়ারিং হয়, এবং এটা রেকর্ডেড এবং জনগণের সামনে প্রকাশ করা হয়। এই যে হিয়ারিংটা হয়, এই হিয়ারিংটা করে কার? ওখানে কংগ্রেশনাল হিয়ারিং, সিনেট হিয়ারিং হয়। তা আপনি বাংলাদেশে আমাদের পার্লামেন্টকে যদি জনগণের পার্লামেন্ট বলি, এত জনগণের পার্লামেন্টের স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলি, আমি পার্সোনালি মনে করি, আমি পার্সোনালি খুবই সাপোর্ট করি এই আইডিয়াটাকে। সেটা হচ্ছে যে আপনার একটা পার্লামেন্টারি হিয়ারিং হতে হবে সকল ইম্পর্টেন্ট পোস্টিংয়ের ক্ষেত্রে। এটা সরকারের প্রধান যিনি হবেন তিনি ইচ্ছে করলেই কাউকে সচিব বানিয়ে দেবেন, রাষ্ট্রদূত বানিয়ে দেবেন, ওটা বানিয়ে দেবেন, এটা বানিয়ে দেবেন, বিচারক বানিয়ে দেবেন, নট দ্যাট। এটা মানে আপনার একটা পার্লামেন্টের মধ্যে হিয়ারিং হবে এবং পার্লামেন্টের যদি কোনো আপত্তি থাকে সেটা মীমাংসিত হতে হবে, তারপর তিনি পাবেন, যাতে তারা আরেকজনকে অ্যাকাউন্টেবল। জি, ধন্যবাদ। আবু আলম শহীদ খান, একটু সংক্ষেপে যদি বলতেন, কেউ বলছে যে শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছা থাকলেই দুর্নীতিকে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। এ ব্যাপারে সংক্ষেপে যদি আপনার একটু বিশ্লেষণ করেন। না, আমরা তো আলোচনা করলাম রাজনৈতিক সংস্থা হচ্ছে এই যে মাস্ট, ওইটা ছাড়া কিছু করা যাবে না কিন্তু, এবং রাজনীতি ছাড়া দেশ চলবে না। কারণ রাজনীতিকদের হাতেই দেশ থাকবে, রাজনীতিবিদরাই দেশটা চালানো করবেন এবং উনাদের সদিচ্ছার ভিত্তিতে অনেক কিছু করবে। এখানে যা ছোট্ট দুই একটা জিনিস বলি, যে আমাদের একটা অম্বার্ডসম্যান করার কথা, 54 বছরে কিন্তু আমরা অম্বার্ডসম্যান পেলাম, অথচ সংবিধানে আছে। তো এই কোনো দল, কোনো রাজনৈতিক দল, কোনো সরকার এটা এখনো আছে। আমাদের অনেকগুলো কমিশন আছে, সেই কমিশনগুলো কিন্তু কোনো সরকারের অধীনে না। এই কমিশনগুলো একেবারে সাংবিধানিক কমিশন। এই কমিশনে আপনি যাদেরকে নিয়োগ করবেন, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে যাচাই বাছাই করে এবং শুনানি করে, এবং সেই শুনানি মিডিয়াতে প্রচার হতে হবে, মিডিয়া শুনবে, জিজ্ঞেস করবে। ধরেন আমাকে আপনি নিয়োগ করতে চান ইলেকশন কমিশনের, চিফ ইলেকশন কমিশনার, তাকে আমার জিজ্ঞাসা করুক আপনার কি ক্যাপাবিলিটি আছে, আপনি কি করতে চান, আপনার অতীত কি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। এরকম আরও 5 জনকে হয়তো তারা ইন্টারভিউ করবেন, করে তারা দেখবেন যে ভালো, যে যোগ্য, যে সততার সাথে এই কাজটা করতে পারবে, তাকে নিয়োগ করা হবে। আমি এটা আপনার জন্য সংক্ষেপে খুব লাগবে। আমেরিকাতে একজন বিচারক নিয়োগ করা হলো, একজনকে প্রেসিডেন্ট তো নমিনেট করে ওখানে করলেন। তো তখন হিয়ারিং হলো, মানে শুনানি হলো। শুনানি মানে তার অতীত ইতিহাস সমস্ত পর্যন্ত হলো। দেখা গেল বিচারক সাহেব যখন স্কুলে পড়তেন, যখন স্কুলে ছিলেন, তিনি গাঁজা জাতীয় এরকম একটা নেশা জাতীয় জিনিস পান করেছিলেন বা ধূমপান মানে এরকম কিছু টেনেছিলেন আর কি। এটা তো আমেরিকান সিস্টেমে তো এটা রেকর্ডেড হয়। এখন বিচারক নিয়োগের প্রশ্নের শুনানিতে আসছে
যে উনি তো নিজেই একসময় গাঁজা খেত, হয়তো উনি এখন খান না, কিন্তু উনি যদি বিচারকের আসনে বসেন তো গাঁজা সেবীদের বেলায় বিচার করবে, জাজমেন্ট দেবেন, তখন তো উনি হেজিটেন্ট হবেন, মানে উনি নিজেই একসময় খেতেন। জি। তো এই যে বিষয়গুলো, তখন আপনি একজন বিচারক তিনি কি করেছেন, একজন ভিসি তিনি কি করেছেন, একজন কমিশন চেয়ারম্যান তিনি কি করেছেন, সব জায়গা থেকে তাকে ক্রস চেক হয়ে আসতে হবে। তখন দেখবেন যে অনেক সাহেবই আসতে চাইবেন না, জি, জি। তাদের ছিদ্র আছে, জি, সাবধান হয়ে জি। জনাব রিপন, আমি ছোট্ট একটা প্রশ্ন করে আমি অনুষ্ঠান শেষ করব। জনগণের ভোটে বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে, তাহলে দুর্নীতি নির্মূলে বিএনপির নীতি কি হবে? ওয়েল, আমি ইতিমধ্যে যে কথাগুলো বলেছি, আমাদের দলের জিরো টলারেন্স শব্দটা তো একেবারে শেখ হাসিনা পচাই দিয়ে গেছে, যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স করে, অথচ দুর্নীতিতে পুরো নিমজ্জিত ছিল আর কি। যাই হোক, তো এইটা আমি ঠিক জিরো টলারেন্সের কথা বলবো না। আমরা যেটা বলবো, যে সমস্ত উৎস ক্ষেত্রগুলো দুর্নীতিকে প্রশ্রয় দেয়, দুর্নীতির ক্ষেত্র তৈরি করে দেয়, সেই জায়গাগুলোকে আমরা মানে কি বলে এটাকে রুট আউট করার জন্য আমাদের পার্টি সর্বাত্মক মেকানিজম তৈরি করবে, যার কারণে আমরা মোটামুটি দেশকে একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা অথবা যা সেটা ক্রমান্বয়ে গ্র্যাজুয়ালি এটাকে আমরা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করি। জি, ধন্যবাদ। আপনাদের অনেক মূল্যবান কথা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হয়েছে। অনুষ্ঠান আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।